আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স 365 চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা অনুষ্ঠান করব এবং আলোচনা অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান অবস্থিত যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ চলমান, এই পরিস্থিতি নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের অতিথি আছে কবির ভাই, মিস্টার কবির। আমরা ওনার কাছে সরাসরি চলে যাই, আপনার সময় নষ্ট না করে। কবির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাকে আমি অল্প ভিতরে কিছু প্রশ্ন করব, তার মধ্যে আপনাকে শর্টকাট প্রশ্নের উত্তর দিতে হবে। জি, ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র দুটো শক্তিধর দেশ একমাত্র ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। তো এই আক্রমণটা আমরা ইতিমধ্যে শুনেছি যে তারা ইরানের 10টা শর্ত মেনে নিয়ে এটাকে নাকি যুদ্ধ স্থগিত করবে। তো স্থগিত করবে, তো এটা করবে কি করবে না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো সিওরিটি দেয় নাই। তো এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন এবং আপনার মতামতটা কি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলুন প্লিজ। আচ্ছা, প্রথমত এটা একটু ক্লিয়ার করে ব্যাখ্যা করার জন্য আমাদের এটা যুদ্ধের পটভূমিটা একটু সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। হ্যাঁ, আপনাকে সময় খুবই কম দেওয়া হবে, কিন্তু সংক্ষিপ্ত করে বলতে হবে, লং করা যাবে না। যে এই যুদ্ধের সূত্রপাত কেন হলো, যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের শত্রুতা কেন? কারণ ভৌগোলিক ভাবে ইসরায়েল প্রায় ইরান থেকে 2300 কিলোমিটার দূরে, যদি আপনি বাই ল্যান্ড চিন্তা করেন। হ্যাঁ, আর আমেরিকা তো সেটা আপনার 8-10 হাজার কিলোমিটার দূরে। তাহলে তাদের সাথে সামুদ্রিক কোনো বিরোধ নেই, তাদের সাথে সীমানা রেখা নিয়ে কোনো বিরোধ নেই, কোনো ব্যবসা বাণিজ্য বিরোধ নেই। তাহলে তারপর কেন যুদ্ধ? এবং যে যুদ্ধের জন্য তারা কোটি কোটি ডলার খরচ করছে, হ্যাঁ, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, এবং তাদের সেনাবাহিনী, তাদের ম্যান পাওয়ার, তাদের অস্ত্রশস্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পটভূমি হচ্ছে যে 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, ইসলামী বিপ্লবের পূর্বে ইরানি শাসকদের সাথে আমেরিকা এবং ইসরায়েলের খুব চমৎকার বন্ধুত্ব ছিল। এবং বিশ্বের মধ্যে ইরানই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সেটা হলো ইসলামী বিপ্লবের পূর্ববর্তী যে শাসন ছিল, সেই রাজাদের শাসন, রেজা শাহ পাহলভী, সেই পাহলভীর আমলে তারা এই স্বীকৃতিটা দিয়েছিল। মানে এখানে একটু আপনার ভিতরে কথা বলি, সেটা হচ্ছে যে স্বীকৃতি দিল, স্বীকৃতি যে দিছে তাকেই আঘাত করলো। ইরান তো আগে স্বীকৃতি দিল ইসরায়েলকে। হ্যাঁ, সেই ইসরায়েলই হচ্ছে ইরানের চরম শত্রু হয়ে গেল পরবর্তীতে। বলেন, এখন শত্রুরা কেন হলো? কারণ হলো শাসকের পরিবর্তন হয়ে গেল। কিভাবে? কারণ তখন ইসলামপন্থী যে নেতা রুহুল্লাহ খমেনি, তিনি ইসলামী বিপ্লবের ডাক দিলেন। ইসলামী বিপ্লব হলো 1979 সালে, এবং ওই রেজা শাহ পাহলভী সরকারের পতন ঘটলো। পতন ঘটার পর এই ইসলামপন্থী শাসকেরা যখন ক্ষমতায় আসলেন, তখন তারা এসে এক কথায় তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ইনস্ট্যান্ট ছিন্ন করে ফেলেছে। কারণ তেহরানে অবস্থিত ইসরায়েলের যে দূতাবাস, তারা সাথে সাথে এর চাবিটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলের চাবিটা হস্তান্তর করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে, যে অ্যাম্বাসিডার ছিল সেটার। অর্থাৎ তারা ফিলিস্তিনি দূতাবাস, ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং ওইখানেই ফিলিস্তিনের দূতাবাস চালু করেছে। এটা কিন্তু একটা প্রতীকী অর্থ আছে, সেটা হলো তারা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে না এবং ফিলিস্তিনকে একমাত্র ওই অঞ্চলের একটা বৈধ দেশ এবং মালিক হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে। পরবর্তীতে তারা তাদের অবস্থান এই ইসরায়েলকে নিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছে। পৃথিবীতে ইরানই একমাত্র দেশ যারা এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমস্যার সমাধানের কথা অনেক দেশ বলে, ইভেন জাতিসংঘ বলে এবং অনেক মুসলিম দেশও বলে, কিন্তু ইরান এটাকে স্বীকৃতি দেয় না। তারা বলে এখানে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান হবে না। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব। অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্নের জন্য। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে চলমান, তো এই যুদ্ধের জন্য তো সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী, আমরা অলরেডি জানি। তো এই যুদ্ধ যদি স্থগিত হয়, তাহলে এই যে দামটা বৃদ্ধি অলরেডি চলতেছে, এটা কি কমার সম্ভাবনা আছে? নাকি যদিও কমে, কতটুকু কমতে পারে? নাকি একবারই আগের জায়গায় চলে যাবে? নাকি
এখন যেখানে আছে এখান থেকে সাময়িক কমতে পারে, এই বিষয়ে আপনার মতামত কি? এটা নিশ্চিত যে তেলের দাম কমে যাবে, নিশ্চিত। তবে সেটা আগের অবস্থায় যেতে নাও পারে, কারণ হচ্ছে ইরান এই যুদ্ধ বন্ধের জন্য যে 10টি শর্ত উল্লেখ করেছে তার মধ্যে একটি হলো এই হরমুজ প্রণালীতে তাদের কর্তৃত্বকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, এবং তারা প্রত্যেকটি এদিক দিয়ে যাতায়াতকারী প্রত্যেকটা ভ্যাসেলের উপর তারা $2 মিলিয়ন করে ফি ধার্য করবে। এখন একটি ট্রানজিট ফি, রাইট। এখন একটা জাহাজকে যদি $2 মিলিয়ন ফি প্রদান করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে সে যেটা গুডসটা যেটা ক্যারি করবে এর উপর দাম সেটা বেড়ে যাবে, অবশ্যই দাম বাড়বে, এটার উপরে দাম পড়বে, কারণ দাম বেড়ে যাবে, সে তো তেলটা ক্যারি করতেছে, তেলের উপরই টাকাটা বসাচ্ছে, অর্থাৎ তেলের দামই বাড়বে, তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আপনাকে দুটো প্রশ্ন করা হলো, দুটো প্রশ্নের সঠিক সুন্দর এবং সুশৃঙ্খল মতামত আপনি প্রদান করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আমরা আবার আগামীকাল সেম সময়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে এবং অন্য কোনো প্রশ্ন নিয়ে। ধন্যবাদ সবাইকে।